গুড ইভিনিং স্টুডেন্টস। আমরা স্পোকেন ইংলিশের আর একটা ক্লাস আজকে করব। আজকে আমি তোমাদের একটা স্ট্রাকচার দেখাবো। একটা স্ট্রাকচার না, তিনটে স্ট্রাকচার দেখাবো অ্যাকচুয়ালি। প্রথমে আমরা এই স্ট্রাকচারটা দেখি যে ভবিষ্যতে আমাদের কোনো কাজ করতে হবে, এরকম যদি বোঝায়। ভবিষ্যতে আমাদের কোনো কাজ করতে হবে অর্থাৎ আমি সেই কাজটা করতে বাধ্য, আমাকে করতেই হবে। ভবিষ্যতে আমাকে কোনো কাজ করতেই হবে। যেমন আমাকে স্কুলে যেতে হবে, মানে যেতেই হবে এরকম। আমাকে হসপিটালে যেতে হবে, মানে আমাকে যেতেই হবে, এতটাই ইমার্জেন্সি যে আমাকে না গেলে হবে না, এই রকম। তো সেই সব বাক্য আমরা কীভাবে তৈরি করব। তো এই বাক্যগুলো তৈরি করার যে স্ট্রাকচার, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। আচ্ছা, হ্যাজ কোথায় হ্যাভ কোথায় হয় আমরা জানি যে সিঙ্গুলার নাম্বার যদি হয় সেক্ষেত্রে হ্যাজ হবে, প্লুরাল নাম্বারের ক্ষেত্রে হ্যাভ হবে। কিন্তু ব্যতিক্রম আইটা সিঙ্গুলার হলেও আই এর পরে সবসময় হ্যাভ হবে। তাহলে হ্যাভ আর হ্যাজের ব্যবহার আমি বলে দিলাম, হয়ে গেল। আর টু এর পরে সবসময় মানে ভার্বের ফার্স্ট ফর্মই হবে। এখানে স্ট্রাকচার দেখাচ্ছি সেই জন্য না, এটা মনে রাখো সবসময় যে টু এর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মই হয়, ঠিক আছে? টু এর পর কখনো ভার্বের সঙ্গে আইএনজি বা ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এগুলো হয় না। তাহলে চলো এবার উদাহরণ দেওয়া যায়। মনে করো আমাকে স্কুলে যেতে হবে, তোমার দেরি হয়েছে, স্কুলে যেতে হবে। তা তুমি এই কথাটা কিভাবে বলবে? আমাকে স্কুলে যেতে হবে। দেখো, আমাকে স্কুলে যেতে হবে, আমাকে স্কুলে যেতে হবে, এটা ইংলিশে কিভাবে বলবো? এই স্ট্রাকচার দিয়ে। দেখো, আই হ্যাভ টু, যাওয়া ইংরেজি কি? গো। তাহলে আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গো টু দ্য স্কুল, আই হ্যাভ টু গো টু দ্য স্কুল, আমাকে স্কুলে যেতে হবে। আমি যদি বলতাম যে আমাকে খেতে হবে, তাহলে এই গো এর বদলে হয়ে যেত ইট, আই হ্যাভ টু ইট, ব্যাস আমাকে খেতে হবে, তখন এটা আর হতো না। যদি আমি বলতাম আমাকে মার্কেটে যেতে হবে, তাহলে আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট, বোঝা গেল? যদি আমি বলি যে আমাকে আমাকে প্রজেক্টটা জমা দিতে হবে, আমাকে প্রজেক্টটা জমা দিতে হবে, প্রজেক্টটা জমা দিতে হবে, এটা কিভাবে বলবো? দেখো, আই হ্যাভ টু, জমা দেওয়া বলতে এই ক্ষেত্রে সাবমিট, আই হ্যাভ টু সাবমিট মাই প্রজেক্ট, আমাকে আমার প্রজেক্টটা জমা দিতে হবে, আই হ্যাভ টু সাবমিট মাই প্রজেক্ট। যদি এখানে আমির বদলে আমরা, আমাদের প্রজেক্টটা জমা দিতে হবে, যদি বলতো আমাদের প্রজেক্টটা জমা দিতে হবে, তাহলে কি হতো? আমাকে না বলে যদি এখানে আমাদের প্রজেক্টটা জমা দিতে হবে বলতো, আমাকে না, যদি বলতো আমাদের, আমাদের প্রজেক্টটা জমা দিতে হবে, তাহলে আই এর বদলে কি হয়ে যেত? উই হয়ে যেত। বুঝেছো না বোঝনি? ব্যাস, উই হ্যাভ টু সাবমিট আওয়ার প্রজেক্ট, তখন মাই প্রজেক্ট হতো না, আমাদের আওয়ার প্রজেক্ট। বোঝা গেল? যদি আই আর উইর বদলে যদি তোমায় বলতো যে হ্যাঁ রামের আজকে প্রজেক্টটা জমা দিতে হবে, বা রামের আজকে বিডিও অফিসে যেতে হবে, এই বা এইটাকেই করো, রামের বা তার এইসব যদি থাকে, রামের আজ প্রজেক্টটা জমা দিতে হবে, আজ প্রজেক্টটা জমা দিতে হবে, তাহলে কি লিখবে? রাম, রাম সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলারের পরে কি হয়? হ্যাভ না হ্যাজ হয়? হ্যাজ হয়। তাহলে রাম হ্যাজ টু সাবমিট, রাম হ্যাজ টু সাবমিট হিজ প্রজেক্ট। বোঝা গেছে না যায়নি? রাম হ্যাজ টু সাবমিট হিজ প্রজেক্ট, রামকে তার প্রজেক্টটা জমা দিতে হবে। তাহলে ভবিষ্যতে কোনো কাজ আমরা করব, সেইটা বা করতে বাধ্য থাকবো, সেই ধরনের বাক্য ইংরেজিতে কিভাবে বলতে হয় আমরা শিখেছি, তাই না? বুঝেছো না বোঝনি? বলো, না বুঝতে পারলে বলো।
ধরো কোনো কিছু হয়েছে, আমি বললাম যে আমিও তার কাছে যাব না, তার এখানে আসতে হবে, তার এখানে আসতে হবে, সেটা ইংরেজিতে কি করে বলবো? তার এখানে আসতে হবে, তার এখানে আসতে হবে। তাহলে এটা কি করে বলবো ইংরেজিতে? হি হ্যাজ টু কাম, এই ফরম্যাট অনুযায়ী, হি হ্যাজ টু কাম হিয়ার, তার এখানে আসতে হবে, তার আমার কাছে আসতে হবে। এটা কিভাবে বলতাম? হি হ্যাজ টু কাম টু মি, হি হ্যাজ টু কাম টু মি, তার আমার কাছে আসতে হবে, তার আমার কাছে আসতে হবে। এটা ইংরেজিতে কি করে লিখবো? ভবিষ্যতে আসতে হবে, তাহলে হি হ্যাজ টু কাম টু মি, তার আমার কাছে আসতে হবে। না বুঝতে পারলে বলো। তাহলে ভবিষ্যতে আমাকে কোনো কাজ করতেই হবে বোঝাতে সেই বাক্যের ফরমেশন কিভাবে করতে হয় সেটা আমরা শিখলাম। এরপর যদি অতীতে তোমাকে কোনো কাজ করতেই হয়েছিল, এরকম যদি বোঝায়, অতীতে তোমাকে কোনো কাজ করতেই হয়েছিল, অতীতে, দেখো এইটাই যদি অতীতে, অতীতে আমাদের কোনো কাজ করতেই হয়েছিল এরকম যদি বোঝায়, অতীতে আমাদের কোনো কাজ অতীতে আমাদের কোনো কাজ করতেই হয়েছিল, করতেই হয়েছিল এইরকম যদি বোঝায়, যেমন আমাকে স্কুলে যেতে হয়েছিল, এটা যদি বলি আমাকে স্কুলে যেতে হয়েছিল, এই বাক্যগুলো দিয়েই বোঝাই। দেখো হয়ে যাবে তাহলে। আমাকে স্কুলে যেতে হয়েছিল, অতীতে আমি যেতে বাধ্য হয়েছিলাম, এই রকম। আমাকে স্কুলে যেতে হয়েছিল, আমাদের প্রজেক্টটা জমা দিতে হয়েছিল, রামের আর প্রজেক্টটা জমা দিতে হয়েছিল। যদি সব জায়গা হয়েছিল থাকে, অতীতে কোনো কাজ করতে বাধ্য হয়েছি সেরকম যদি বোঝায়, তাহলে সেগুলো ইংরেজিতে কি করে করব দেখো। তার এখানে আসতে হয়েছিল, এগুলো সব হয়েছিল হয়ে যাবে। দেখো এই ধরনের বাক্যগুলো আমরা কি করে করব? অতীতে আমাদের কোনো কাজ করতেই হয়েছিল যদি হয়, তাহলে সে ওই হ্যাভ হ্যাজ এর বদলে হ্যাড হয়ে যাবে। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। দেখো যে বাক্যগুলো আমরা করেছিলাম সেইগুলোই আমরা, যেগুলো আমি ভবিষ্যতে করতে হবে সেটা যদি আমি অতীতে করতে হয়েছিল হয় তাহলে কিভাবে হবে? যেমন আমাকে স্কুলে যেতে হয়েছিল, তাহলে আই had to go to the school, I had to go to the school। আমাদের প্রজেক্টটা জমা দিতে হয়েছিল, তাহলে we have to submit our project,
সরি হ্যাড টু কেন, উই হ্যাড টু, আমাদের জমা দিতে হয়েছিল, উই হ্যাড টু সাবমিট আওয়ার প্রজেক্ট। রামের আজ প্রজেক্টটা জমা দিতে হয়েছিল, তাহলে রাম হ্যাড টু সাবমিট Ram had to submit his project. রামের প্রজেক্টটা জমা দিতে হয়েছিল। আচ্ছা, আজ কথাটা যদি তুমি অ্যাড করতে চাও, রাম হ্যাড টু সাবমিট হিজ প্রজেক্ট টুডে লিখে দিতে পারো, টুডে, বা টুডে আগেও লিখতে পারো, ঠিক আছে। রাম হ্যাড টু সাবমিট হিজ প্রজেক্ট টুডে, মানে রামের আজ প্রজেক্টটা জমা দিতে হয়েছিল, তার এখানে আসতে হয়েছিল, তাহলে হি had to come here, তার এখানে আসতে হয়েছিল, তার আমার কাছে আসতে হয়েছিল, তাহলে he had to come to me। তাহলে দেখো আগের যে বাক্যগুলো তার সঙ্গে পার্থক্য কি, শুধু হ্যাজ হ্যাভের বদলে হ্যাড হয়ে গেছে। এখানে ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার ওইসবের কোনো কেস নেই, সব ক্ষেত্রেই অতীত বোঝাতে হ্যাড ব্যবহার করা হয়েছে, আর বাকি ফরমেশন সব একই আছে। এবার আমি আর একটা লাস্ট তোমাদের ফরমেশন দেখাবো, সেটা হচ্ছে এর সঙ্গে মিল রয়েছে, সেটা হচ্ছে ফরমেশনটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, এই হ্যাডের বদলে হয়ে যাবে অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর আর, এই অ্যাম ইজ আর যদি থাকে সেই ক্ষেত্রে এই বাক্যগুলো কেমন হয় দেখো। অতীত আর ভবিষ্যৎ আমরা শিখেছি, যদি আমি এইটা বলি যে আমাকে খেতে হয়, আমাকে যেতে হয়, আমাকে পড়াতে হয়, আমাকে পড়তে হয়, বা তাকে আসতে হয়, তাকে যেতে হয়, তার পড়তে হয়, তাকে খেলতে হয়, তাকে টিউশন যেতে হয়, এই বাক্যগুলো আমরা ইংরেজিতে কি করে করব, সেই ক্ষেত্রে আমাদের এই ফরমেশনটা কাজে লাগাতে হয়, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস টু প্লাস ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো দেখো এখানে আমাকে স্কুলে যেতে হয়েছিল না বলে যদি আমি বলি আমাকে স্কুলে যেতে হয়, যদি আমি এখানে বলি আমাকে স্কুলে যেতে হয়, হয়েছিল না, যেতে হয় যদি বলি, তাহলে কিভাবে ইংরেজিতে বলবো, আমাকে স্কুলে যেতে হয়, তাহলে কিভাবে বলবো, তাহলে হচ্ছে আই অ্যাম টু গো টু দ্য স্কুল, এই হ্যাডের বদলে হয়ে যাবে অ্যাম, আই অ্যাম টু গো মানে আমাকে যেতে হয় টু দ্য স্কুল, স্কুলে যেতে হয়। আচ্ছা, কোথায় অ্যাম, কোথায় ইজ, কোথায় আর বসে না, আই এর পরে সবসময় অ্যাম বসে, আর সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসে, প্লুরাল হলে আর বসে। ব্যতিক্রম কি, ইউর ক্ষেত্রে ইউটা সিঙ্গুলার কিন্তু ইউর পরে সবসময় আর বসবে, বোঝা গেছে। এই হচ্ছে অ্যাম ইজ আর এর ব্যবহার, এগুলো ছোটবেলার জিনিস। তাহলে পরের বাক্যটা তোমরা বলো, আমাদের প্রজেক্টটা জমা দিতে হয়েছিল না বলে যদি আমি বলি আমাদের প্রজেক্ট জমা দিতে হয়, আমাদের প্রজেক্ট জমা দিতে হয়, এর উত্তর কি হবে, তাহলে উই আর টু সাবমিট আওয়ার প্রজেক্ট, বোঝা গেছে পরিবর্তনগুলো বুঝতে পারছো সেন্টেন্সে। যদি রামের আজ প্রজেক্টটা জমা দিতে হয়েছিল না বলে রামের আজ প্রজেক্টটা জমা দিতে হয়েছিল, রামের প্রজেক্ট জমা দিতে হয় যদি বলি, রামের প্রজেক্ট জমা দিতে হয়, রামের প্রজেক্ট জমা দিতে হয়, যদি বাক্যটা এরকম থাকে তাহলে কি হবে, রাম ইজ টু সাবমিট হিজ প্রজেক্ট, বা রামের তার প্রজেক্টটা জমা দিতে হয়, রাম ইজ টু সাবমিট প্রজেক্ট, টুডে এখানে হবে না, রাম ইজ টু সাবমিট হিজ প্রজেক্ট। এই ঠিক একই রকম ভাবে তার এখানে আসতে হয়, সে এখানে প্রতিদিনই আসে, তার এখানে আসতে হয়, এটা যদি হয় এই বাক্যটা কি করে করব, তাহলে হি ইজ টু কাম হিয়ার, যদি তার আমার কাছে আসতে হয়, তার আমার কাছে আসতে হয়েছিল না হয় যদি হয় বলি, হয়, তার আমার কাছে আসতে হয়, তাহলে হি ইজ টু কাম টু মি, বোঝা গেল। এই তোমাকে আমার কাছে আসতে হয়, ইউ আর টু কাম টু মি, বোঝা গেল, তোমাকে আমার কাছে আসতে হয়। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম,
আজকের ক্লাসে আমরা তিনটে জিনিস শিখলাম। কি কি? একটা হচ্ছে ভবিষ্যতে আমাকে কোনো কাজ করতেই হবে, বাধ্য আমি, এই ধরনের সেন্টেন্স আমরা কি করে বাংলায় রূপান্তরিত করব তার স্ট্রাকচার শিখেছিলাম। কি শিখলাম না, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। তারপরে কি শিখলাম, তারপরে আমরা অতীতে কোনো কাজ করতে বাধ্য হয়েছিলাম, এই ধরনের সেন্টেন্স বাংলায় কিভাবে করব সেটা শিখেছিলাম। সেখানে পার্থক্যটা কি ছিল, হ্যাড হ্যাজের বদলে শুধু হ্যাড। তারপরে আমরা কি শিখলাম, তারপরে কোনো কাজ আমাদের করতে হয়, প্রেজেন্ট টেন্সে করতে হয়, যেতে হয়, খেতে হয়, এই ধরনের বাক্য আমরা কি করে করব না, ওই একই স্ট্রাকচার হ্যাভ হ্যাজের বদলে অ্যাম ইজ আর বসাবো। ব্যাস, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। যদি আমার ক্লাসটা ভালো লাগে, যদি ভিডিওটা ভালো লাগে, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদেরও সাবস্ক্রাইব করতে বলো, এবং বেল আইকনটা চেপে দেবে যাতে নতুন ভিডিও করলে সঙ্গে সঙ্গে আপডেটটা পাও। ঠিক আছে, চলো টাটা।